খুলো তাহলে। অপেক্ষা করুন। ব্রাশ হাতে থাইটা খুলে পৌষ। তৌসিফ ঘরমাক্ত শরীরে বড়ই উদ্বিগ্ন হয়ে যায়, চিন্তার ছাপ কণ্ঠে ফেলে শুধায়। ঠিক আছে, আমি বাইরে একটু জিমে গেছিলাম, ভাবলাম তুমি ঘুমাচ্ছ। পৌষ কুলি করতে করতে বলে। এখানেও জিম করা লাগে? আলগা ঢং। বাঁকা চোখে তাকিয়ে বলতে তৌসিফ ওর দিকে এগিয়ে আসে। বেসিনের সামনে এসে গরম পানির ট্যাপ চালু করে মুখে পানির ঝাপটা দিয়ে বলে। হোটেলেই ছিল তো? ফ্রি? হ্যাঁ। পৌষ ফটাফট বলে উঠল। হায় হায়, আগে বলবেন না? রোজ 2 বেলা করে যাবেন, মাগনা নাকি? এই শুনুন, আমিও যাব। তৌসিফ বক্র হাসে, মুখে ক্লিনজার লাগাতে লাগাতে বলে। আমাকে সামাল দিতে তেরা ব্যাকা হয়ে যাও, সেখানে যাবে নাকি জিম? সরাসরি ঠ্যাস। পৌষের রাগ হলো, দাঁত চেপে বলল। আপনি একটা বুইড়া খাটাস। তৌসিফ কপালে মৃদু ভাঁজ ফেলে ডান হাত দিয়ে পৌষের চোয়াল চাপ দেয়। ফলাফল স্বরূপ চেপে রাখা দাঁতের পাটি আলগা হয়। তৌসিফ ছেড়ে দেওয়ার আগে তাতে আলতো চুমু দিয়ে বলে। দাঁত চাপতে নেই। কথা বলবেন না? আপাতত বলছি না, জলদি গিয়ে গায়ে ভারী কিছু দাও। পারবো না। হানি, ইটস টু কোল্ড। হোক। কথা শুনবে না? আমাকে যে ছোট করে কথা বলে তার কথা আমি শুনবো না, খারাপ লোক। বিড়বিড় করে বলতে বলতে পৌষ চলে গেল। তৌসিফ অবশ্য শুনল, তবে ঘাটল না। ছোট্ট ব্যাপারটা যে পৌষের মাইন্ডে লাগবে তা বুঝতে পারেনি তৌসিফ। রুমে এসে দেখা গেল পৌষ বিছানা গোছাচ্ছে। তৌসিফ পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকাতে পৌষের নাক টানার শব্দ এলো। তৌসিফ পুরোপুরিভাবে থতমত খেলো। কথাটা কি খুবই বলেছে সে? তেমন কিছু মিন করে তো বলেনি, তাহলে পৌষ কেন এতটা কষ্ট পেল? ব্যস্ত হাতে ওকে নিজের দিকে ঘুরিয়ে তৌসিফ গালে হাত রাখে, অধিকার বোধ নিয়ে বলে। তাকাও। পৌষের নজর ফ্লোরে। কাঠের ফিনিশিং দেওয়া, তাতে পৌষ ভাবছে কতই না দামি হবে এই কাঠ, না হলে কেন ঘুনে খাচ্ছে না। হঠাৎই আবার মনে হয় ছোট্টবেলায় একবার 10টা 10 টাকা দামের মুরগির বাচ্চা কিনেছিল পৌষ। চাচাকে অনেক বলে কয়ে কিনতে হলো। তো একদিন ওদের খাবার শেষ হয়ে গেল, চাচা বাড়িতে নেই। চাচির কাছে চাইতেই চাচি বলল চাল দিতে, পৌষ তাই দিল। আফসোস, অত ছোট্ট বাচ্চা চাল খেতে পারে না। পৌষ তখন ঝাড়ু দিয়ে কয়টা মাছি মেরে খাওয়ালো। হেমন্ত তখন স্কুল থেকে ফিরেছে। পৌষ দৌড়ে যেয়ে বলতে হেমন্ত দেখে তার পকেট শূন্য। বন্ধুদের সাথে লুকিয়ে বেনসন সিগারেট খেয়ে উল্টো দোকানে 2 টাকা পরে দিবে বলে একটা সেন্টার ফ্রুট চিবোতে চিবোতে বাড়ি ফিরল। পৌষ আবার তার খুবই আদরের। হেমন্তের কাঁধের ব্যাগটা পৌষকে দিয়ে বলল, ভেতরে রেখে আয়। এক দৌড়ে পৌষ তাই করে। হেমন্ত তখন পচা একটা কাঠের টুকরো বের করে। গ্যাসের ভয়ঙ্কর সমস্যা। বড় চাচি প্রায় লাকড়ি সংগ্রহ করেন। হেমন্ত কাঠের টুকরা করা মাত্রই ছোট ছোট কাঠের রঙের পোকা বেরিয়ে আসে। মুরগির বাচ্চাগুলো ঠুকরে ঠুকরে খায়। পৌষ উচ্ছ্বাসিত হয়ে আগামী 2 দিন তার মুরগির বাচ্চাদের ওই পোকা খাওয়ালো, সাথে যতটুকু পারা যায় মাছি। তৌসিফ বেখেয়াল পৌষকে দেখে নিজেই মুখটা তুলে বলে। কি ভাবছো? মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা? চিকেন খাবে আমার তোতা পাখি? ধুর মিয়া, আপনার আলগা পেরিতে রাখুন তো। আচ্ছা বলুন, কখনো মুরগি পেলেছেন 10 টাকা দামের? ও যে বাসায় এসে বিক্রি করতো। তৌসিফ জানপ্রাণ অবাক হয়। ও কিনা মুরগির বাচ্চা পালবে, তা আবার 10 টাকা! আশ্চর্য। যদিও এত মাসে তৌসিফ বইয়ের পাগলামিতে অভ্যস্ত। মুখটায় পানির ঝাপটা দিয়ে মুছতে মুছতে বলল। কুকুর পেলেছিলাম। কুত্তা পালা ভালো না, জানেন না? উফ, পোষরাত, কুকুর বলা যায় না। না, ফিলিং পাই না। কুত্তা বলে মনে শান্তি লাগে। এখন ধরুন কাউকে আমি গালি দিব, তখন যদি বলি এই শোনো তুমি একটা কুকুর, তখন কি মনের ভাব প্রকাশ হতো? একটুও হতো না। যদি বলি এই শালা তুই একটা কুত্তা, তাহলে মনের খায়েশ মিটে যাবে। তৌসিফের মাথা ঘুরতে চায়, কিন্তু তৌসিফ সামলে নেয় নিজেকে। পৌষকে পাজা তুলে হঠাৎ পৌষ গলা জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁধে মাথা রেখে বলে। আপনি বাইরে যাবেন? আমার তো সমস্যা নেই। তাহলে চলুন। এই ড্রেসে যাবে? পৌষ একটু ফেসে গেল, মুখটা গোমরা হয়ে গেল। সহসা বলল। না নেয়ার ধান্দা, নামান আমায়। একটা ট্যুর তো দেওয়াই যায়। দরজা খুলে বিশাল বড় করিডোরে চলে এলো তৌসিফ। পৌষ অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে নিল। চাপা স্বরে বলল। কই যান? জানি না তো। আজব কি করছেন? আমি তো ফাজলামো করছিলাম। গুড মর্নিং স্যার। আচমকা শক্ত হাতে তৌসিফের পিঠ আঁকড়ে ধরে কাঁধে মুখ গুজে পৌষ। সাদা ধবধবে বিড়ালের মতো লোকটাকে তার ম্যানেজার মনে হলো। লজ্জায় মরি মরি পৌষ। তৌসিফ মুচকি হাসলো। পৌষ আকুতি করে উঠল। প্লিজ ফিরে চলুন, আর দুষ্টমি করবো না আমি। দুষ্টুমি না করলে যাব না। আচ্ছা দুষ্টমি করব। এখন করো। ভাই দয়া করে ফিরে চলুন, আমার সত্যি লজ্জা লাগছে। তৌসিফের কাঁধে মুখটা গুজে রইল। আচমকা কাঁধে দাঁত বসতে তৌসিফ হেসে ফেলল। ফিচেল স্বরে বলল। এই দুষ্টুমি আমি করতে পারি। হিজাবের উপর দিয়ে পৌষকে টুপি পরালো তৌসিফ। পৌষ খুলতে চাইলো, বলল। কান ঢাকা তো। বাইরে অনেক ঠান্ডা হানি।
পৌষকে লং জ্যাকেট পরিয়ে পরিপাটি হয়ে নিজেকে গুছালো তৌসিফ। গালে হাত দিয়ে তা দেখে পৌষ। পা ঝুলাতে ঝুলাতে গুনগুনিয়ে গান গায়। তৌসিফ আর চোখে বউকে দেখে। শরীর কিছুটা দুর্বল হলেও এই মেয়ে তা বুঝতে দেয় না। তৌসিফ টুপি পরে পৌষের দিকে হাত বাড়ালো। দুজন হাতের ভাঁজে হাত নিয়ে বেরিয়ে এলো বিশাল বড় হোটেল থেকে। গাড়িতে উঠতে নিতেই পৌষ বাগড়া দিল। হাঁটি, কত সুন্দর রাস্তা। হাঁটবো, আপাতত একটা জায়গায় যাচ্ছি। পৌষ মাথা নাড়ে। বাইরে ফুরফুরে বাতাস। স্নোরি মাউন্টেনে ওদের পৌঁছাতে ভালো সময় লাগলো। তৌসিফ জানালা আটকে রাখলো। পৌষ খুলতে চাইলেই বলল, অনেক ঠান্ডা, অসুস্থ হয়ে যাবে। গাড়িতেই যদি থাকি তাহলে কেন এলাম? দেখাচ্ছি কেন এলে। পর্বতে পৌঁছাতে পৌষ অবাক হয়ে গেল। তৌসিফ ওর হাত মোজা পরিয়ে দিতে দিতে বলল। কেমন? অবাক পৌষ তখন স্নো দেখছে। পুরোটা চূড়া বরফে আচ্ছাদিত। কিছু মানুষ আছে যারা বিভিন্ন খেলাধুলায় মত্ত, যার পুরোটাই বরফ ভিত্তিক। পৌষ অবাক হয়ে বলল, আমি এমন কিছু কখনো স্বপ্নেও দেখিনি। বাস্তবে দেখো তাহলে। শুনছেন? হুম। আমি কিন্তু অনেক অবাক। অনেক খুশি। হঠাৎ একটা বরফের খণ্ড উড়ে আসে। পৌষ চমকায়। তৌসিফ কপাল কুঁচকে তাকাতেই ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে বলল, Sorry, ma'am. I didn't see. পৌষ চমৎকার এসে ছেলেটার বাদামি চুল নেড়ে বলল। ক্যান আই প্লে উইথ ইউ? বাচ্চাটা খুশি হয়ে হাতে থাকা গোল বরফ ছুঁড়ে মারে। পৌষ নিচেও তুলে মারে। সাথে আরো কিছু বাচ্চা যোগ দিল। তৌসিফ বুকে হাত গুজে তাকিয়ে আছে। তার এক জীবনের প্রেম নিহিত এখানে, এই পৌষের মাঝে। হঠাৎ ওর শরীরেও একটা এলো। পৌষ খিলখিল করে হাসছে। আরেকটা মেরে বলল, আসুন না। তৌসিফ ঠোঁট কামড়ে নিজেও সামিল হলো। তৌসিফ ইচ্ছে মতো যতটা পারলো বরফ একত্রিত করে ছুটতে লাগলো। এত বড় মানুষটা বাচ্চা হয়ে গেল যেন। পৌষ বরফের মাঝে মুখ থুবড়ে একবার পড়লো। তৌসিফ টেনে তুলতেই দেখলো নাক মুখ লাল হয়ে আছে ওর ঠান্ডায়। পৌষ হাসি মুখে বলল, কি করব? কাম। দুজন একসাথে হাত ধরে করতে গিয়ে পড়ে গেল। পৌষ দাঁড়াতে পারে না। তৌসিফ এবার ওকেও নিজের কাছে নিল। পৌষের টকটকে ঠোঁট জোড়া ওকে আকর্ষণ করলো। মুখ দিয়ে তখন দুজনের আভা বের হচ্ছে। আচমকা ঠোঁটে ঠোঁট মিলায় তৌসিফ। পৌষ ওকে দুই হাতে আঁকড়ে ধরে। স্কির বোর্ডে পা রাখে তৌসিফ। একটু পথ যেতেই পড়ে গেল ওরা। ছুটলো না অবশ্য কেউই। তাদের শীতলতা তখন ওষ্ঠের উষ্ণ মাদকতায় ভরপুর। বরফের মাঝে যেন বিলীন হয়ে তারা। পান হয় প্রেম সুধা। দূরের ক্যাফেতে তখন পরিপূর্ণ নারীটির চোখ বুঝে তা। সে গরম কফির কাপে চুমুক বসায়। জীবন সুন্দর, শুকনো গাছের পাতাটার মতোই জীবন সুন্দর। যার প্রয়োজন ফুরালেও সে দূর থেকে সুন্দর, চোখ জুড়ানো সুন্দর। বরফের মাঝে পৌষের চঞ্চলতা বাড়ল, বই কমল না। এখনো ল্যাটকা মেরে বরফে বসে আছে তৌসিফ কাজ হারে। হাত বাড়িয়ে দিয়ে ডাকে, হানি উঠে আসো। পৌষ হাত ধরে। আচমকা হ্যাচকা টান মারতেই হুমড়ি খেয়ে পড়ে তৌসিফ। বরফের উপর খিলখিল করা হাসি শোনা যায় তখন। তৌসিফ রাগে না, একটুও না। তার ভিতর আচমকা এক অনুভূতি হয়, প্রেমের অনুভূতি। যেন সে সদ্য অ্যাডাল্ট হওয়া এক পুরুষ, যার হয়তো প্রথম প্রেম এই নারী। ওই যে উপন্যাসে নায়িকা যেমন হাসি, ঠিক অমন হাসি। তৌসিফের বুকটা ঝরঝর করে ভাঙে। সদ্য প্রেমে ডুবন্ত এক প্রেমিক তৌসিফ। তার চোখ দুটো যেন খুবই পিপাসিত। সেই চোখ আর তৃষ্ণা মিটাতে অবিরাম চেয়ে থাকে। তৌসিফের ভেতর ছটফট করে তখন। পৌষ এক মুঠ বরফ হাতে তুলে তৌসিফের গালে লাগিয়ে দিল। হাসতে হাসতে বলল, আপনাকে বরফের দেশের বিদেশিদের মতো দেখাচ্ছে। তাই? আর কি দেখে আমায়? আমার জামাই জামাই লাগে। আর আর কি, মামাতো ভাই লাগে। তৌসিফ যেন বিরক্ত হলো এই উত্তরে। কপাল কুঁচকে তাকাতেই ওর লাল হওয়া গালে ঠেসে একটা চুমু দিল। পৌষ বলল, আপনার গাল দুটো স্ট্রবেরির মতো লাল হয়ে আছে, মন চায় টুকুস করে গিলে নি। তৌসিফ হাসলো। পৌষকে টেনে ধরে দাঁড় করিয়ে গা ছেড়ে দিল। বরফের ভিতরে এমনি বসে আছে কখন থেকে, মন তার ভরছেই না। তৌসিফ সন্ধিহান হলো, ঠান্ডা না লেগে যায়। হানিমুনে এসে বইয়ের ঠান্ডা কিছুতেই তৌসিফ সহ্য করবে না, একদমই না। পৌষ হাত মুচড়াতে মুচড়াতে বলে, ছাড়ুন, এখানে থাকি। একদমই না, ঠান্ডা লাগবে। লাগবে না। লাগবে, কাম ফাস্ট হানি। পৌষের গাল দুটো ফুলার সুযোগ পায় না। পাজা কোলে তুলে তৌসিফ পৌষর গলা জড়িয়ে ধরে আহ্লাদি হয়ে বলে, এ তুষু ভাই কই যান? একদম হাত ছেড়ে দিব, ধ্রিম করে এখানে পড়ে যাবে। শিক্ষা দরকার তোমার। আমি তো শিক্ষিত। জালিম বলে এটাকে। জামাইকে কেউ ভাই বলে ডাকে? আগে তো ভাই আপনি, পরে জামাই। তুমি আগে কোন রূপে পেলে? শয়তান বুইড়া খাটাস মার্কা একটা জামাই রূপে। তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলে। তার কিছুই বলার নেই। সে অবশ্য স্বীকার করে বিয়ের পর পৌষকে খুব একটা ভালো ট্রিট করা হয়নি। তখন কোনো আবেগ বা প্রেম কিছুই ছিল না। অথচ একরাশ ভালোবাসা ছাড়া তৌসিফের বুকে কিছুই নেই। রিক্ত আজ সে এই পৌষ রাত ছাড়া। হাঁটতে হাঁটতে এক কটেজে ঢুকে তৌসিফ
বাইরে মানুষজন বসা। তৌসিফ যদিও বলল রুমে গিয়ে কফি খাবে, কিন্তু পৌষ মানে না, ও এখানেই খাবে। এর অবশ্য কারণ আছে, এখানে ঝুলছে 30% ছাড়ের এক অফার। তৌসিফ মোটেও বিরক্ত হলো না, তার মন আজকাল এসবে অভ্যস্ত। তৌসিফ ওকে আস্তে করে সাইডে রাখা নরম গদিতে বসিয়ে বলল। কমফোর্ট পাচ্ছ? পৌষ মাথা নাড়ে। তৌসিফ ঘড়িতে সময় দেখে বলে, শুধু কফি খেলে তো হবে না, সাথে কি খাবে? কফি খাবো। চোখ ছোট ছোট করে তাকায় তৌসিফ বলে। দিনের বেলা কি তোমার পাকস্থলী সংকুচিত হয়ে যায়? পৌষ তাগড়া চোখে তাকিয়ে যেন সে খুবই অবাক এহেন কথাটায়। মুখটা সাক্ষাৎ প্যাঁচার মতো করে বলল, আমাকে বেলুনের মতো বোটকা বলেন আপনি, যে সংকুচিত হই আর বাতাস দিলে প্রসারিত হই রাতে? তৌসিফ ঝুঁকলো একটু কাছে, পৌষের থুতনিটা ধরে বলল। তোতা পাখি আমার। বলা মাত্রই ছোটখাটো এক আদরে প্রদান ঘটল। পৌষ ঝটকা দিয়ে বলে উঠল হতভম্ব ভাব নিয়ে, আশেপাশে মানুষ কত! ইটস অস্ট্রেলিয়া হানি, তো ইটস টু নর্মাল। মানে কি নর্মাল? এর মানে বাংলাদেশে এসব অ্যাবনর্মাল? উপ সরি, ভুলে গেছিলাম কার সাথে কথা বলছি। তৌসিফ কেটে পড়ল। পৌষ পিছু ডাকতে জ্যাকেটের পকেটে হাত গুজে বলল। একটু অপেক্ষা করে এখনই আসছি। পৌষ ফোনটা হাতে নিল। নরম গদিতে পা তুলে আরাম করে বসেছে সে। বাইরে তুষারপাত হচ্ছে। পৌষ অবাক চোখে দেখে তার পাশেই আগুন জ্বালানো হয়েছে। সেই আগুনের শিখায় অপলক তাকিয়ে আছে এক উন্নত বয়সের নারী। পরনে এখানকার পোশাক, মুখে স্থানীয় ভাষা। সে হাসি মুখে দেখছে পৌষকে। তার পাশে ব্রাউন চুলের একটা ছেলে আসতে সে কিছু কথা বলল তার সাথে। ছেলেটা পরক্ষণে তাকে বিয়ার সার্ভ করলো মগ ভর্তি। মহিলা মগে অবলীলায় ঠোঁট রাখে। এমন ঠান্ডা আবহাওয়ায় বিয়ার শরীর গরম রাখতে ভালো কাজ করে। তার মন চাইলো হ্যাংলা পাতলা মেয়েটাকেও সাধতে। তার উচিত বিয়ার খাওয়া। কিভাবে কাঁপছে সেটার অবশ্য প্রয়োজন পড়ল না। মেয়েটার আশ্রয় হয়েছে এক লম্বা চওড়া পুরুষের বুকে। এবারেও নারীটি হাসলো মিনমিন করে বলল, ইউজ টু ওই জায়গা মেয়ে, যদি তুমি জানতে এর থেকেও গভীর আদর ভাবে সে আমাকে নিজের মাঝে জড়াতো না, তাহলে এত খুশি হয়ে তৃপ্তি হয়ে তুমি জড়াতে না তার সাথে? পেছনে ডাক পড়তেই নারীটি হাসলো। ইশারায় দেখলো পাশের অসমবয়সী দম্পতিকে। কথার উত্তর কেন দেন না মেহেদি? কখন থেকে কথা বলছি? মেহেদি খাতা দেখছে। ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ। সপ্তাহের মাঝে সব খাতা জমা দিতে হবে। হাত ভর্তি কাজ। এখন কথা বলার সময় হচ্ছে না। তো বউ বলল, রাতে কথা বলছি। আর কত রাতে মেহেদি? আর একটু। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে চলে গেল। ওর প্রস্থান এক পলক দেখে মেহেদি, বিশেষ পাত্তা দেয় না। রান্নাঘরে খাবার গরম করছে সোহা। শ্বশুর তখন চায়ের আবদার করলেন, আদা চা। সোহা দেখলো ঘরে আদা নেই। শ্বশুরকে তো আর বলা যাচ্ছে না আদা আনতে। বাজার সামনেই মুদির দোকানেই আদা পাওয়া যায়। সোহা বিব্রত বোধ করে শ্বশুরকে বলতে তাই পুনরায় রুমে ঢুকে দরজায় দাঁড়িয়ে বলে, মেহেদি আদা লাগতো, বাবা চা খাবেন? হ্যাঁ, 1 মিনিট। ড্রয়ার থেকে ভাঙতি টাকা নিয়ে মেহেদি বের হলো একদম সোহার সামনে দিয়ে। সোহার কণ্ঠনালী কাঁপলো, ভীষণভাবে কাঁপলো। একটা কথার উত্তর দেওয়ার সময় হচ্ছে না, অথচ বাড়ির বাইরে নিজ বাবার জন্য ঠিকই যাচ্ছে আদা আনতে। সোহা নিজের অবস্থান বুঝে, এটাও বুঝে ঠিক কতটা খারাপ লাগে অবহেলায়। মাঝে মধ্যে মনে হয় নিজে থেকে কপালে দুঃখ এনেছে সোহা। দরজাটা ধরেই দাঁড়িয়ে থাকে ও। হঠাৎ যখন হাতের মুঠো একটা পলিথিন এলো তখন টের পেল 5 মিনিট এখানেই পার হলো। মেহেদি ফিরে এসেছে। সোহা রান্নাঘরে ঢুকে চা বানায়। 3 কাপ চা করে শ্বশুর সহ শাশুড়িকে দিয়ে আরেক কাপ নিয়ে ঢুকে রুমে। মেহেদিকে চা দিতে চমৎকার হাসে মেহেদি, যেন সে খুবই কৃতজ্ঞ। সোহা চোখে হাসে। মানুষ স্বার্থপর, কিছু পেলে তারা কিছু দিতে রাজি। এই যেমন সোহা নিজেও এখন স্বার্থপর। ভালোবাসা পেতে, ভালো থাকতে ও মেহেদিকে এতটা ভালোবাসছে সেই প্রথম রাত থেকে। যতক্ষণ মেহেদি খাতা দেখলো সোহা ঠায় বসে রইল। এক গভীর ভাবনার মাঝে ওরা রাতের খাওয়াও শেষ করলো। সোহা রুমে ঢুকে এবার সরাসরি বলল, এখন উত্তর দিন মেহেদি। হেলামি দেখায় মেহেদি। বিছানায় উঠতে নিলে এবার সোহা একটু জোরেই বলে উঠল, কি সমস্যা কি মেহেদি? সেই কবে থেকে বলছি একই কথা, হ্যাঁ বা না বলুন। মেহেদি নিজেও রেগে বলে উঠল, আমার মুখে হ্যাঁ না কেন লাগবে? তুমি বোঝো না? দেখো না সংসার চালিয়ে কত খরচ, তার উপর তুমি চাইছো মিনুকে এখানে আনতে। জীবন্ত একটা মানুষ সে ছোঁয়া, পালতে টাকা লাগবে। রাখবো কোথায়? রুমই তো দুটো, খাওয়াবো কি? অতিরিক্ত খাবার অপচয় বই কিছুই না আমার কাছে। ওর পোশাক আশাক সব কিছুর দায়িত্ব নিতে হবে। সবচেয়ে বড় কথা, ও তোমার নিজের আপন বোনও না। ওখানে খাচ্ছে দাচ্ছে ভালোই আছে, এখানে এনে কি করবো আমরা? অতিরিক্ত খরচ না একটা? দরকার আছে কোনো? না। খুবই শান্ত গলায় উত্তর করে সোহা। মেহেদি ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে আসে।
সোহার হাত ধরে বসায় খাটে, এক হাত গালে রেখে বলে, বোঝার চেষ্টা করো সোহা। বুঝেছি তো। সত্যি তো? হুম। এসো ঘুমাবে। সোহা চুপচাপ শুয়ে পড়ল। মেহেদি তাকে বুকে টেনে নিল, বুঝ দিল অনেক কিছু। সোহা চুপচাপ বুঝ নিল। সকাল হতে মেহেদি টেবিলে দেখলো একজোড়া কানের দুল, 2 মুঠো চুড়ি, সাথে একটা 3 পিস রাখা। মেহেদির বুকে মোচড় দিল হঠাৎ। কাল কি খুব বেশি খারাপ আচরণ করা হলো সোহার সাথে? এসব তো কয় মাসে বিয়ের পর মিনুকে দেওয়া হচ্ছিল। সোহা সব ফেরত আনিয়েছে। সে কি তবে খুব কষ্ট পেল? মেহেদি কাল রাতে এত কাজের পর হয়তো বেশি রুক্ষভাবে কথাগুলো বলে ফেলেছে। সোহাকে নরমভাবে বলা উচিত ছিল। মেহেদির ফোনে আচমকা এক মেসেজ আসে, যা দেখা মাত্র ওর কপাল বেয়ে ঘাম ছুটতে থাকে। এই শীতের সকালে ওর শরীর দিয়ে এক দফা ঘাম ছুটে গেল, হাত পা অবশ হয়ে এলো। চিৎকার করে ও ডাকতে লাগলো, সোয়া, এই সোয়া, এখানে এসো সোয়া। নরম স্বভাব বজায় রেখে পোষকে নিয়ে ঠান্ডার দেশে গরম গরম কফিতে ভালোবাসার আদান প্রদান করছে তৌসিফ। তার আচার আচরণ ঠিক এক সদ্যপ্রেমে পড়া পুরুষের মতো। পৌষের চঞ্চলতা এখনো বিদ্যমান। তারা দুজন বিন্দুর দূরত্ব রাখতে যেন অপরাগ। গায়ে গা ঘেঁষে দুজন বসে আছে। তৌসিফ নিজের জ্যাকেটের চেন খুলে তাতে টেনে নিল পৌষকে। আদরে বিড়াল বনে গেল পৌষে। ওম খুঁজতে ব্যস্ত। কানটুপিটা টেনে ঠিক করে তৌসিফ হালকা স্বরে বলে, ঠান্ডা লাগবে। পৌষ বুকে আরেকটু সেটে যায়। তৌসিফ বাহু বন্ধনে আটকে নেয়। না চাইতেও চোখ ভিজে যায় পৌষের। তৌসিফ তখন আদর কথা বলছে তাকে। দৃষ্টি তার বাইরে তুষারপাত। তৌসিফ হ্যান্ড গ্লাভসগুলো পরাতে চাইলেও পৌষকে কিন্তু ও পরবে না। হাত দুটো তৌসিফের কোমর পেঁচিয়ে ধরে চাপা স্বরে পৌষ বলে, এই যে গরম হয়ে যাবে। পোস্টার এখানে কত সুন্দর সবকিছু। ডাকছি আমি। বলুন। মন খারাপ? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু ভাবছি। কি? এত সুখ কোথায় রাখবো আমি? এই যে তোমার ছোট্ট বুকটার ভেতরে ছোট্ট একটা হৃদয়, ওখানে শুধু আমাকে রেখে দাও, আর কিচ্ছু করতে হবে না। আমার কাছে সব কল্পনা মনে হয় জানেন। মনে হয় সেই দিন আমি কক্সবাজার যেতে কত বায়না ধরলাম, কেউ নিল না। বান্ধবীরা সবাই যাচ্ছিল, তাদের সাথেও যেতে দিল না। 5,000 টাকা জমিয়েছিলাম, তবুও দিল না। সেবার আমার কত মন খারাপ হলো, এত রাগ লাগলো, কিন্তু আমি রাগ করিনি। 5,000 টাকা দিয়ে হাবিজাবি অনেক কিছু কিনে রাতে ছাদে পার্টি করেছিলাম জানেন। শ্রেয়া ভাবিও বলেছিল, কিন্তু তবুও যেতে দেয়নি। আমি আসলে কখনো ঢাকার বাইরে যাইনি, এবার একদম দেশ ছাড়া হয়ে গেলাম। তৌসিফের ভেতরে বেহুদা সূক্ষ্ম যন্ত্রণা হয়, নামহীনা যন্ত্রণা। সেই যন্ত্রণার কোনো কারণ নেই। মাঝে মধ্যেই আমাদের খারাপ লাগে, সেই খারাপ লাগার তেমন কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকে না। তৌসিফের এবার তাই হলো। এমন মন খারাপ অবশ্য তার সহসা হয় না। আবার মনে হচ্ছে এই প্রথমেই বুঝি এমন মন খারাপ হচ্ছে। তৌসিফ পৌষকে তুলল বুক থেকে। প্রেমিকের মতো কপালে চুমু দিয়ে চোখের দিকে তাকিয়ে রইল কিয়ৎকাল। পৌষ চোখ নামিয়ে নিল। তৌসিফের গভীর চোখে বেশিক্ষণ তাকাতে সে অক্ষম। তৌসিফ পূর্ণ দৃষ্টি ফেলে বলল, উঠবে? পৌষ শান্তভাবে মাথা নাড়ে, যদিও এখানে বসে থাকতে তার ভালো লাগছিল। তৌসিফ পৌষের হাত টেনে গ্লাভস পরিয়ে দিল। উঠতে নিবে তখনই ফোনটা বেজে ওঠে। তৌসিফ দেখলো দেশ থেকে কল, তাই পৌষকে বসিয়ে বলল, একটু বসো, এখানে নেটওয়ার্ক পাচ্ছি না। পৌষ বসে। এদিক ওদিক এলোমেলো দৃষ্টি দিতেই দেখা মিলে অপ্রীতিকর দৃশ্য। সঙ্গে সঙ্গে চোখ ফিরায় পৌষ। ঠিক সেই মুহূর্তে ওর টেবিলে দুটো টোকা দিয়ে এক নারী কণ্ঠ বলে ওঠে, হেই ডিয়ার, ক্যান আই নো ইউর নেম? পৌষ চোখ তুলে তাকায়। নারীটির চোখে মুখে দেশীয় লাগলেও তার মুখের ভাষা এবং চুলের রং এখানকার মতো। ঘাড় পর্যন্ত চুলগুলো পিছনে ঠেলে দিয়ে পুনরায় বলল, হোয়ার আর ইউ লাস্ট? নাথিং, আই ডোন্ট নো ইউ। ওকে ফাইন, আমি বলছি। পৌষ বুঝলো সে ঠিক। এই মহিলা দেশি, কিন্তু এখানে এসে বেশ ধরেছে। এসব পৌষের খুবই বিরক্ত লাগে। তবুও ঠোঁটে হাসি ফুটাতে চাইলেও বলল, আমার হাজবেন্ড আছেন সাথে, ওখানে আছেন। আঙ্গুল দিয়ে দেখাতেই নারীটি হাসলেন, বললেন, আই আস্কড অ্যাবাউট ইউ ডার্লিং। পৌষের হাসি বিস্তর হলো। বলল, আপনার কিছু জিজ্ঞেস করা থাকলে ওনাকেই জিজ্ঞেস করুন আন্টি। বলেই পৌষ উঠে দাঁড়ালো। হেঁটে হেঁটে গেল তৌসিফের কাছে। তার হাত ধরে প্রস্থান করলো এখান থেকে। এদিকে নারীটি আন্টি ডেকে হতভম্ব হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তে। মেহেদি অস্থির হয়ে উপস্থিত হলো ঢাকার স্বনামধন্য এক হাসপাতালে। তখন সে চিৎকার করে ডাকলেও সোহা উত্তর করেনি। সে ছিলই না বাড়িতে, থাকার কথাও অবশ্য না। কারণ মেহেদির ফোনে তখন সোহারই এক বার্তা উপস্থিত ছিল, হয়তো খুবই বা খুশির বা অতি মর্মান্তিক। মেহেদির ডাকে ওর মা বাবা উপস্থিত হয়। মেহেদি তখন অবিন্যস্ত দৃষ্টি দিয়ে চেয়ে থাকে। তার বুকের অস্থির ভাব তার চোখে মুখে তখন ফুটে ওঠে। তখন কোনো মতে শুধু মানিব্যাগটা পকেটে ভরে সে দৌড়ে বেরিয়ে আসে।
এখন এই মুহূর্তে তার লজ্জা এবং সংশয় হয়। এমনভাবে এই বেশে এত বড় হাসপাতালে ঢুকবে কিভাবে যদি অপমান করে? মেহেদি সহ্য করতে পারে না। তার ভেতর তখন জ্বলছে, ভয়ে বুকটা কুকড়ে যাচ্ছে বারংবার। সোহা ফোনও ধরছে না। মেহেদি ভেতরে ঢুকে তার দিকে ওয়াচম্যানও কেমনভাবে তাকায়। মেহেদি পাত্তা দেয় না। ও লিফট ধরে 4 তলায় যায়। কাপা কাপা পা ফেলে কাউন্টারে জিজ্ঞাসা করতেই তারা কম্পিউটারে সোহা নামটা টাইপ করে শুধু জানায় তার অবস্থান। মেহেদির শরীর হিম হয়ে আসে। ও দেয়াল ধরে সেদিকে পা বাড়ায়। রুম নাম্বারটা আরেকবার দেখে নব ঘোরাতেই দরজা খুলে গেল। মেহেদি দেখলো বেডে শুয়ে আছে সোহা। ধরাস করে উঠে ওর বুকটা অজানা আশঙ্কায় ভেতরে কাঁপে। আস্তে করে দরজা লাগিয়ে ভেতরে ঢুকে হাত রাখে সোহার পেটে, বুঝার চেষ্টা করে কিছু। সোহা চোখ থেকে হাত সরায়। মেহেদির অবস্থান সে টের পেয়েছে। মেহেদি বুঝে না কিছু। সোহা তাকাতেই আচমকায় ঝরঝরে কেঁদে ফেলে। মেহেদি হাঁটু গেড়ে বসে নিচে। সোহা তাকিয়ে রয়। মেহেদির কান্না সে দেখেনি কখনো। সোহার শান্তি লাগলো। তার ভেতরে রাগ হালকা হচ্ছে, যেন মেহেদির চোখের পানি ছিটানো হচ্ছে। ওর বুকে যা উপশম করছে তার দাবানো রাগ। মেহেদি কাঁদতে কাঁদতে শুধু প্রশ্ন করে, আছে। সোহা উঠে বসে, পা দুটো ভাঁজ করে আরাম করে বসে বলে, না থাকাটা আপনার জন্য স্বস্তি মেহেদি। খরচ হতো অনেক। কাঁদার কারণ? মেহেদি তাজ্জব বনে উঠে গেল। সোহার বাহু ধরে ঝাঁকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।